দেখো আজকে তোমাদের দ্য ব্যাঙ্গল সেলার্স এই পোয়েমটা পড়ানো হচ্ছে। লিখেছেন সরোজিনী নাইডু। ইনি একজন ইন্ডিয়ান অথরেস, ইন্ডিয়ান পোয়েটেস বলতে পারো। তো কবিতাতে প্রবেশ করার আগে কবিতা সম্পর্কিত কিছু প্রিফেস বা রিলিভেন্ট ইনফরমেশন যেগুলো দরকার হয় সেগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, আবার একবার বলছি। দেখো সেটা কি, প্রিফেসে বলা হচ্ছে ব্যাঙ্গল সেলার্সে দেখো দ্য ব্যাঙ্গল সেলার্স সাম রিলিভেন্ট ইনফরমেশন। নেম অফ দ্য পোয়েট সরোজিনী নাইডু। তিনি কেমন কবি ছিলেন, কোন ধরনের কবি ছিলেন এ সম্পর্কে কিছুটা বলা দরকার। যাই হোক, সরোজিনী নাইডু অ্যান ইন্ডিয়ান অথার অফ ওয়াইড, এটা ওয়াইফ নয়, এটা তোমরা ঠিক করে একটু লিখে নাও, এটা হচ্ছে ওয়াইড রিপিউটেশন। ঠিক আছে, লেখো ওয়াইড, ওয়াইড রিপিউটেশন অ্যান্ড ফেম। ওয়াইড মানে কি, বিস্তর, বিস্তৃত, মানে তার খ্যাতি বা সুখ্যাতির যে প্রসার ছিল অনেক দূর পর্যন্ত। তিনি খুব সুখ্যাতি মান একজন লেখিকা ছিলেন। তো তিনি ভারতীয় এবং তার লেখাগুলো সমসাময়িক ভারতীয় প্রেক্ষাপটে রচিত হয়েছিল। আর তিনি শুধুমাত্র একজন লেখিকা ছিলেন এমনটা নয়, তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, একজন পলিটিশিয়ান ছিলেন। তিনি আবার ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আর তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তো তিনি তার প্রথম লেখা শুরু করেছিলেন 12 বছর বয়সে। এত তিনি ট্যালেন্টেড ছিলেন, এত তার মধ্যে পোয়েটিক ট্যালেন্ট তার মধ্যে ভরা ছিল। তিনি 12 বছর থেকে তার সাহিত্য লেখা শুরু করেন এবং তিনি আস্তে আস্তে খ্যাতি সংগ্রহ করেন বা পান। আমরা এখন যেটা পড়বো দ্য ব্যাঙ্গল সেলার্স, কবিতার মধ্যেই এর বিষয়বস্তু কি হতে পারে তার টাইটেলের মধ্যে আমরা কিন্তু একটা করতে পারি, আন্দাজ করতে পারি যে বিষয়টা কি নিয়ে। দ্য ব্যাঙ্গল মানে কি, চুড়ি। তোমরা যারা পড়ো, মেয়েরা আছে চুড়ি পরো, বিভিন্ন রঙিন রঙিন চুড়ি। এখন আবার ট্র্যাডিশন দেখতে পাচ্ছি, মেয়েরা সব শিবের মন্দিরে জল ঢালতে যাচ্ছে সবুজ রঙের চুড়ি পরে। তো যে চুড়ি, চুড়িকে বলা হচ্ছে ব্যাঙ্গল। ব্যাঙ্গল সেলার্স মানে কি, যারা বিক্রয় করে। দ্য ব্যাঙ্গল সেলার্স মানে চুড়ি বিক্রেতা। তো চুড়ি বিক্রেতাদের একজন প্রতিনিধি বা তাদের একজন রিপ্রেজেন্টেটিভের মুখ দিয়ে পুরো কবিতাটাকে তিনি বর্ণনা করেছেন। এটা ফার্স্ট পারসন ন্যারেটিভে বলা হচ্ছে পুরো কবিতাটা, দেখবে। এই কবিতার কথক বা বক্তা একজন ব্যাঙ্গল সেলার্স। তো এটা প্রথম পাবলিশড হয়েছিল 1912 সালে, প্রথম পাবলিশড হয়েছে। সোর্স কি, কোনখান থেকে আমরা নিয়েছি বা কোথায় এই কবিতাটা আমরা পাবো খুঁজলে পরে, সেটা হচ্ছে কি দ্য বার্ড অফ টাইম বলে একটা কাব্য গ্রন্থ আছে, বুক অফ পোয়েমস। সেই বইয়ের মধ্যে, সেই কাব্য গ্রন্থের মধ্যে দ্য বার্ড অফ টাইম যার নাম, তার মধ্যে আমরা আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আজকের আলোচিত কবিতা দ্য ব্যাঙ্গল সেলার্স সেটা পাবো খুঁজলে। এবার এটা কেমন ধরনের কবিতা, কিরকম ধরনের কবিতা? এটা হচ্ছে এ লিরিক পোয়েম, একটা গীতি কবিতা। এর মধ্যে ছন্দ পাবো, গানের মতো ভঙ্গিমা পাবো। দেখো তোমরা যে গান শোনো, দেখবে সেখানে গানের কথা কে দিয়েছে, লিরিক কে লিখেছেন। লিরিক মানে গীতি কবিতা, গানের ভাষা। এটা এক ধরনের গীতি কবিতা। স্ট্রাকচার, দ্য পোয়েম ইজ ডিভাইডেড ইনটু 4 স্ট্যাঞ্জাস। এতে আমরা 4টা স্ট্যাঞ্জা পাবো, যাকে বলা হয় স্তবক বাংলাতে, এবং প্রত্যেকটাতে 6টা করে লাইন আছে সব মিলে। সো দ্য পোয়েম ইজ অফ 24 লাইনস ইন টোটাল। কবিতাটি কত না 24 লাইনের কবিতা। এর মধ্যে একটা ছন্দ আছে, রাইম স্কিম আছে, সেটা কি এ এ বি বি সি সি। এবার ছন্দ তোমরা আগেও বোধহয় আমি আলোচনা করেছিলাম যখন আমি ওয়েস্টমিনস্টার ব্রিজ পড়াই। এখানে ছন্দটা এ এ বি বি সি সি, একটু দেখে নাও, বুঝতে পেরে যাবে। দেখো
এইটা আমাদের টেক্সট পোয়েম। তো এই পোয়েমের মধ্যে 1 2 3 4, তাহলে 4টা আমরা স্ট্যাঞ্জা পাচ্ছি। প্রত্যেকটা স্ট্যাঞ্জায় 6টা করে লাইন আছে। এবং দেখো, একটু লক্ষ্য করে খেয়াল করো দেখি, দেখো বিয়ার কে যদি আমরা এর ছন্দকে এ ধরি, তাহলে দেখো বিয়ার এর সঙ্গে ফেয়ার মিলছে, তো এ এ মিলছে। আবার ব্রাইট কে যদি আমরা বি ধরি, তাহলে তো ব্রাইটের সঙ্গে লাইট মিলছে, এ এ বি বি হয়ে গেল তো নাকি। লাস্ট্রাস টোকেন অফ রেডিয়েন্ট লাইভস, লাইভস যদি আমরা সি ধরি, তার সঙ্গে ওয়াইভস মিলছে, দেখো মিললো। তাহলে এ এ বি বি সি সি, এটাই রাইম স্কিম, ছন্দ। ঠিক আছে, তাহলে রাইম স্কিম আমরা দেখলাম। এবার এই কবিতাটি যে কবি লিখেছেন তার থিমটা কি, আসলে কবিতার মধ্য দিয়ে তিনি কি ব্যক্ত করতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, সেটা দেখো। এইখানে থিমটা যে আমরা লিখেছিলাম ওটা একটু আমি বলে দিই। দেখো, দ্য থিম দ্য পোয়েম কনভেজ, এই কবিতাটি কোন বিষয়বস্তুকে তুলে ধরছে বা উন্মোচন করছে। থ্রো ইটস ভিভিড ইমেজেস, এর পুঙ্খানুপুঙ্খ ইমেজ বা প্রতীক চিত্রের মধ্য দিয়ে দ্য পোয়েম কনভেজ, কবিতাটি তুলে ধরে, অর ডেপিক্টস বা আঁকে, আমাদের সামনে অঙ্কন করেছে। এমন ভাবে কবি লিখেছেন, ভাষাগুলোকে অ্যাপ্লাই করেছেন যেন ছবির মতো আমাদের চোখের সামনে বিষয়গুলো ফুটে উঠেছে। এই জন্য আমরা বলেছি যে কনভেজ অর ডেপিক্টস দ্য লাইফ অফ কন্টেম্পোরারি ইন্ডিয়ান উইমেন, তদানীন্তন ভারতীয় সমাজ ব্যবস্থায় মহিলাদের জীবনের যে চিত্র, তাই কবিতাটি অঙ্কন করেছে। এখানে আমরা পাবো দেয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তাদের কি সংস্কৃতি, তাদের কি ঐতিহ্য ছিল, ঠিক আছে, তারা কেমন জীবনযাপন করতো। অ্যাকচুয়ালি আমরা বর্তমান সমাজের নিরিখে যদি সেই সময়কার সমাজ ব্যবস্থার সঙ্গে কম্পেয়ার করি, তাহলে কিন্তু মিল পাবো না সে অর্থে। এখনকার ইন্ডিয়ান ট্র্যাডিশন, ইন্ডিয়ান কালচারে, এখন মডার্নিজমের যুগে, এখানে আমরা ভারতীয় অনেক জায়গায় রমণীদেরকে আর এরকম তথাকথিত চুড়ি পরে মাথায় ঘুমটা দিয়ে সেই ট্র্যাডিশনটা মেনটেন করছে, এরকমটা দেখতে পাবো না। তবে তখনকার সমাজে এরকমটা ছিল। কবি তো হায়দ্রাবাদের একজন মেয়ে ছিলেন, সেখানকার প্রেক্ষাপটের অনুযায়ী তিনি কবিতাটা রচনা করেছেন। তো দেখো, তাহলে ইন্ডিয়ান কন্টেম্পোরারি ইন্ডিয়ান উইমেন, দেয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এটা তিনি এই কবিতার মধ্যে দিয়ে ব্যাখ্যা করছেন। ইট অলসো ডেপিক্টস, এটা আরো তুলে ধরে, এটা আরো অঙ্কন করে, ডিফারেন্ট ফেজেস অর স্টেজেস অফ উইমেন্স লাইফ, নারীদের জীবনের বিভিন্ন যে অধ্যায়, যে পর্বগুলো আছে। একটা মেয়ের জীবনে অনেকগুলো ধাপ আছে। একটা ছোট্ট মেয়ে বাচ্চা থেকে আস্তে করে কিশোরে, আস্তে আস্তে ধীরে ধীরে কিশোরী হয়ে ওঠে, তারপর সে যৌবনে পা দেয়, তার বিয়ে হয়, সংসার জীবনে সে স্বামীর সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হয়, আস্তে আস্তে সে মা হয়, তারপর মা থেকে আস্তে আস্তে এক সময় সে কি হবে, ঠাকুমা, দিদিমা, এরকম সম্পর্কে পৌঁছে যাবে। তো চুপ করো, কথা না বলে, তোরা একটু বেশি পাকা, বুঝতে পারছো তো। তো একটা প্রত্যেকে আমরা যেমন, আমরা ছেলেদেরও জীবনের মধ্যে স্টেজ আছে, তো এখানে কবি ছেলেদের জীবনকে নিয়ে রচনা করেননি, কবিতাটা লিখেছেন মেয়েদেরকে নিয়ে, তার জীবনের বিভিন্ন অধ্যায়কে নিয়ে তিনি এখানে তুলে ধরেছেন। এবার দেখো, ডিফারেন্ট ফেজেস অর স্টেজেস অফ উইমেন্স লাইফ, কিসের মধ্যে দিয়ে না, থ্রো দ্য ব্রাইট অ্যান্ড রেডিয়েন্ট কালার অফ ব্যাঙ্গলস, উজ্জ্বল চকচকে, ঝাঁ চকচকে চুড়ির বিভিন্ন রং, এর মধ্য দিয়ে নারীদের বিভিন্ন জীবনের বিভিন্ন অধ্যায় বা ধাপকে তিনি তুলে ধরেছেন। হিয়ার দ্য পোয়েট অ্যাকচুয়ালি ট্রাইড টু ব্রিং আউট, এখানে কবি অ্যাকচুয়ালি প্রকাশ করতে চেয়েছেন কি, দ্য সাইক্লিক অর্ডার, একটা চক্রাকার যে চক্র বা জীবন চক্র বলতে পারো, একটা সাইক্লিক অর্ডার, একটা জীবন চক্র, একটা চক্রাকার মুভমেন্ট, ইন হুইচ দ্য লাইফ অফ এ ওমেন, যার মধ্যে একটা নারী জীবন ইজ রেস্ট্রিক্টেড, সীমাবদ্ধ, একটা চক্রের মধ্যে, একটা চাকার মধ্যে নারী জীবন যেন সীমাবদ্ধ। ঠিক আছে, তো একটু ওয়েট কর। ফ্রম হার বার্থ টু ম্যাচুরিটি অর ডেথ, কোনখান থেকে কোনখান পর্যন্ত না, শুরু থেকে তার জীবনে
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এই যে সময়টা, এই যে জীবনের অধ্যায়গুলো কিভাবে একটা চক্রের মধ্যে, চাকার মধ্যে সীমাবদ্ধ, তা যেন তিনি তুলে ধরেছেন। কিসের মধ্য দিয়ে? না, চুড়ির বিভিন্ন রঙের মধ্য দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা প্রিফেসটা আলোচনা করলাম, এবার আমরা টেক্সটে যাব। ঠিক আছে।